আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং ভারতের অবস্থান আজকের আলোচনার শিরোনাম। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক এবং আপনাদের সবার পরিচিত প্রিয় মুখ সুবীর ভৌমিক। দাদা, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। আম, ধন্যবাদ। আজকে আপনি আমাদের শোতে প্রথম এসেছেন, সেই জন্য একাত্তর দৃষ্টিকোণ একাত্তর পরিবার আপনাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। দাদা, আমি সরাসরি আপনার কাছে কিছু বিষয় নিয়ে কথা বলবো, তো অল্প সময়, সেজন্য কথা প্রশ্নগুলোতেই চলে যাই। বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে ইউনূসের নেতৃত্বে মৌলবাদীর যে উত্থান হয়েছে, তাতে করে কি ভারত উদ্বিগ্ন? আর উদ্বিগ্ন হলে ভারত কিভাবে সেটি মোকাবিলা করবে? আপনার বিশ্লেষণ কি বলে? না, ভারত তো স্বাভাবিক কারণেই উদ্বিগ্ন, কারণ বাংলাদেশে একটা মৌলবাদী শক্তির যদি উত্থান হয়, এবং এটা নিশ্চিতভাবেই বলা যায় যে এর পেছনে পাকিস্তানিদের একটা বড় ভূমিকা রয়েছে, কারণ পাকিস্তানিদের যেভাবে আসা যাওয়া বাড়ছে জি। গত 2 মাসে দেখো। তুমি যদি 2 মাসে দেখো, এই অক্টোবর নভেম্বর 5টা পাকিস্তানি মিলিটারি টিম বাংলাদেশে আসছে। প্রথম জেনারেল তাবাসসুম, তারপরে জেনারেল শামশাদ মির্জা, তারপরে ওদের যে নেভির চিফ, তারপরে এখন এসছে জেনারেল খাটাক, যে ওদের হেভি ইন্ডাস্ট্রি ডিফেন্স প্রোডাকশনের লোক। আর আইএসআই এর একটা টিম, আইএসআই টিম, এক্সক্লুসিভলি হ্যাঁ। আইএসআই ইন্টেলিজেন্স অফিসারদের টিম, 14 তারিখ থেকে 25 তারিখ তারা ওখানে অবস্থান করছে। যেই সময় খলিলুর রহমান দিল্লিতে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে মিটিং করছে, তখন এই আইএসআই এর লোকজন ওই আর্ম ফোর্সেস ডে তে 21 তারিখে সেনাকুঞ্জে গিয়ে বাংলাদেশের অফিসারদের সাথে খুব মানে সেলিব্রিটি মুডে তারা ছিল। ওদের ধারণা হয়ে গেছে পাকিস্তানিদের যে এই জায়গাটা আবার ওরা পুনর্দখল করে নিচ্ছে। ওরা তো ওইভাবেই দেখে না, ওরা বাঙালি মানুষকে যে ইসপে কবজা করনা হয়। তো ওদের একটা ধারণা হচ্ছে কবজা করনা। আর আজকে আমি দেখলাম আম, এক জামাতের নেতা বলছেন যে আগামী নির্বাচন তারা জিতবে, এটা নাকি আল্লাহর বিধান, আল্লাহ চেয়েছে। তো আল্লাহ নাম করে এই ধরনের কথা বললে আমার তো মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত, যে সে এই রাজনীতির মধ্যে আল্লাহকে কেন টানছে। আল্লাহ তো এইসবের ঊর্ধ্বে। হ্যাঁ, তো এরা সাচ্চা মুসলমান বলে দাবি করে তারপরে এইসব ব্যাপারে আল্লাহকে টানছে। এরা কি ধরনের মুসলমান আমি জানি না। এগুলি নিয়ে একটা অন্য কথা। প্রশ্ন যেটা হচ্ছে যে 71-এ, 71 বললেই তো বুকটা একটু ছ্যাদ করে ওঠে, কেন আমরা আগরতলার ছেলে, আমরা কাছের থেকে 71 দেখেছি। হ্যাঁ, এখনো স্মৃতিগুলি ভাসে যে রাত্রিবেলা মুক্তিযোদ্ধারা যাচ্ছে অ্যাকশন করতে, 100 জন যাচ্ছে, পরের দিন ওই টিমই ফিরে আসছে 20 জন, মানে বাকিরা মারা গেছে। এই ধরনের অবস্থাগুলি চোখের সামনে দেখা আমরা। আমি তো এক কথা বলতে গেলে আগরতলার বলে আমি এই মুক্তিযুদ্ধ খুব কাছের থেকে দেখছি। এখানে যেটা ব্যাপার, যে ইন্ডিয়া তখন এখানে ইন্টারভেন করার কারণটা কি, প্রথম থেকেই যে মুক্তিযোদ্ধাদের সাহায্য করে ই করে এবং পরে মিলিটারিলি ইন্টারভেন করার কারণ, যে এটা ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহ, বঙ্গবন্ধু তাকে দাদা বলে ডাকতেন, বঙ্গবন্ধু আগরতলায় এসেছিলেন। দাদা, দাদা, আমরা আপনার সাউন্ডটা বাঙালিরা। কমে গেছে একটু। আচ্ছা, আমি কাছে এসে বলবো কি? জি। এখন শুনতে পাচ্ছি? জি। হ্যাঁ। তো এখানে যেটা বলার সেটা হচ্ছে এই, যে ভারতের একটা ইয়ে ছিল যে পাকিস্তান একটা হস্টাইল কান্ট্রি। পাকিস্তান প্রথম থেকে, কাশ্মীর তো বটেই, উত্তর পূর্বাঞ্চল নাগা গেরিলাদের, মিজো গেরিলাদের সাহায্য করছে যাতে তারা ভারতের স্বাধীন রাষ্ট্র তৈরি করতে পারে। অর্থাৎ ভারতে একটা বড় রকমের গোলযোগ পাকানো উত্তর পূর্ব ভারতে তারা প্রথম থেকেই সচেষ্ট ছিল। তো তখন শচীন সিংকে ইন্দিরা গান্ধী 60-এর দশকের শেষ দিকে উনি প্রধানমন্ত্রী হওয়ার পর জিজ্ঞেস করেছিলেন যে সিং জি আপ তো সবচেয়ে সিনিয়র চিফ মিনিস্টার হ্যাঁ, মানে তখন শচীন সিং যত চিফ মিনিস্টার কংগ্রেসের উত্তর পূর্ব ভারতের সব থেকে সিনিয়র। তো এটার সমাধান কি? শচীন সিং একটাই কথা বলেছিলেন, ম্যাডাম কিক পাকিস্তান আউট অফ দ্য ইস্ট। মানে পাকিস্তানকে এখান থেকে ঘাড় ধরে বাইর করো, হোস্টাইল পাকিস্তানের জায়গায় একটা ফ্রেন্ডলি বেঙ্গলি নেশন, যে ভারতের প্রতি বন্ধুত্ব সুলভ একটা বাঙালি রাষ্ট্র এখানে তৈরি হোক, এবং পাকিস্তানকে ঘাড় ধরে এখান থেকে বার করে। তো আজকে আবার নতুন করে একটা ওই ধরনের 71 মোমেন্ট এসছে বলে আমার ধারণা, যে আবার পাকিস্তান মানে আবার এখানে একটা ওই পাকিস্তানি হাওয়া, পাকিস্তানি ব্যাপার, পাকিস্তানিদের জেনারেল সাহেবদের ঘন ঘন আসা যাওয়া। তো পাকিস্তানের লোকের বিরুদ্ধে আমার কিছু নেই,
I've got a lot of friends in Pakistan. Problem is Pakistan Army. পাকিস্তান আর্মি নিজেদের ক্ষমতার টিকে থাকার জন্য তারা সবসময় এই ভারত বিরোধিতা, ভারতের সাথে মানে নিজের দেশে গিয়ে নাই। আমার এক পাকিস্তানি বোন বলে, ক্যা দাদা, 2,500 রুপিয়া গোস্ত কিলো কা, মানে এই এরকম অর্থনীতির অবস্থা, কিন্তু আঙ্গুল করতে হবে। তো যাই হোক, এখন ওই পরিস্থিতিটা আবার নতুন করে এখানে তৈরি হচ্ছে। ন্যাচারালি ভারত খুব শঙ্কিত, ভারত খুব মানে উদ্বিগ্ন এই ব্যাপারে। বলার কোনো অপেক্ষা রাখে না কি করতে হবে। ন্যাচারালি 71-এর মতো এখন এখানে ওই ধরনের একটা মুক্তিযুদ্ধ টাইপের পরিস্থিতি আছে কিনা, এটা নিয়ে বিচার আলোচনা করার একটা মানে অবকাশ আছে বলে আমি মনে করি। আমি নিজে মনে করি যে আওয়ামী লীগের জন্য বিশেষ করে এই 71-এর জিনিসটা কিন্তু এসে গেছে। দেখো, আওয়ামী লীগ তো কোনো সময় সেই অর্থে বিপ্লবী দল না। আওয়ামী লীগ নির্বাচনী রাজনীতি করার দল। পাকিস্তানে যতবার যখন সুযোগ এসে আওয়ামী লীগ রাজনীতি করেছে, নির্বাচন করেছে। এবং 70-এর নির্বাচনে ফলাফল জয়ী হওয়ার পরেও যখন ক্ষমতায় যেতে পারেননি, বঙ্গবন্ধু তখন স্বাধীনতার ডাক দিয়েছেন, কিন্তু রাস্তায় নেমে গন্ডগোল করা, হিংসাত্মক কার্যকলাপ করেনি। এটা কখন হয়েছে? আওয়ামী লীগকে যখন বাধ্য করা হয়েছে অস্ত্র ধরতে। কখন? যখন গণহত্যা শুরু হলো, নির্বিচারে বাঙালিদের হত্যা শুরু হলো, তখন ছেলেরা দলে দলে এই পারে এসছে এবং ভারত তাদের তখন সাহায্য করেছে। তো আজকেও কিন্তু ইউনূস সাহেব ওই পরিস্থিতিটা তৈরি করছে। আমি এরকম দায়িত্ব নিয়ে বলছি যে আওয়ামী লীগকে ব্যান করা, আওয়ামী লীগের নেত্রীকে ফাঁসি দেওয়া, কি বিচার হয়েছে আমরা সবাই দেখেছি। কোনো ডিফেন্স নেই, একটা ডিফেন্স উইটনেস হাজির করেন নেই। হ্যাঁ, ডিফেন্স লয়ার, সেখানে একটা বিচার হয়ে গেছে, শেখ হাসিনা একটা দেশের প্রাইম মিনিস্টারকে ফাঁসি দিচ্ছে। দিস ইজ পাকিস্তানি কালচার। ভুট্টোকে যেভাবে ফাঁসি দিয়েছিলেন জিয়াউল হক, আজকে এরাও এই ইউনুসরাও এই পাকিস্তানি রাজনীতি, এই পাকিস্তানি কালচার আবার পূর্ববঙ্গে ফিরিয়ে আনছেন, বাংলাদেশে ফিরিয়ে আনছেন। অত্যন্ত উদ্বিগ্ন হওয়ার সঙ্গত কারণ আছে। এখানে ভারতের কি করা, ভারত বাংলাদেশের যা হবে, একটা জিনিস পরিষ্কার, ভারত কিন্তু বারবারই ইনক্লুসিভ ইলেকশনের কথা, সেদিন অজিত ডোভালও আপনাদের এনএসএ খলিলুর রহমানের সাথে কথাবার্তা এটা পরিষ্কার এটা বলে দিয়েছে। ভারত এটা মনে করে যে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিতে হবে। আওয়ামী লীগ সব থেকে বড় গণতান্ত্রিক দল এখানে, এবং আওয়ামী লীগ নির্বাচন না করা মানে আজকে কংগ্রেস ইলেকশন হেরে গেছে ইন্ডিয়াতে, তো তাই বলে কি কংগ্রেসের উপরে ব্যান করে দেবে? কংগ্রেস কি ইলেকশন করতে দেবে না? তো বাংলাদেশে যেটা করছে, গণতন্ত্রের নামে একটা প্রহসন করছে, এবং ইউনুস কার দালাল, কার কাজ করছে আমরা সবাই জানি। এই জায়গাতে দাঁড়িয়ে আজকে আমি মনে করি যে ইউনুস কিন্তু, আওয়ামী লীগ তো নির্বাচন করার দল, সংসদীয় রাজনীতি করার দল, কিন্তু আওয়ামী লীগ একবার ইতিপূর্বে অস্ত্র হাতে ধরেছে। 71-এ আওয়ামী লীগের ছেলেরা, আওয়ামী লীগের স্বেচ্ছাসেবকরা অস্ত্র ধরেছে, মুক্তি বাহিনী গঠিত হয়েছে। এটা আজকে শুধু আওয়ামী লীগের লড়াই না, এটা সার্বিকভাবে বাংলাদেশকে বাংলাদেশ রাখার লড়াই। বাংলাদেশ যাতে বাঙালি পাকিস্তান না হয়, এটা সেই লড়াই। এই লড়াইয়ের জায়গাতে এনে বাংলাদেশের মানুষকে এবং আওয়ামী লীগকে, ইউনূস সাহেব এবং তার যারা সাথে, এই মানে হুজুর কোম্পানি, এক কথায় বলতে গেলে এই জামাত এবং এই সব লোকজন, এরা কিন্তু আওয়ামী লীগকে এবং বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, যারা বাঙালি অস্তিত্ববোধে বিশ্বাসী, যারা বাঙালি হিসেবে নিজেকে মানে জাহির করতে চায়, এই জায়গাতে আঘাত করছে। বাউলদের পেটানো হচ্ছে, মহিলারা ফুটবল খেলতে পারবে নাকি, ইয়ার কি নাকি? এটা তো বাংলাদেশ ভাই, এটা পাকিস্তান আফগানিস্তান না। এই জায়গাতে মানুষকে রুখে দাঁড়াতেই হবে, এবং মানুষকে, আওয়ামী লীগকে তো বটেই, সাধারণ মানুষকে ওই বঙ্গবন্ধুর কথাই ফিরে যাই, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, নাহলে হবে না। ইউনুস যেটা করছে, ইউনুস একটা নোবেল লরিয়েট, ওই ওয়েস্টার্ন কান্ট্রিতে একটা লিবারেল ইমেজ টিমেজ, বাট হু ইজ ই হেল্পিং? ওর আমলে যত ইসলামিক র্যাডিক্যাল ছিল, কনভিক্টেড টেররিস্ট, জসিমউদ্দিন রহমানির মতো লোকজনকে ছেড়ে দেওয়া হচ্ছে। আজকে ওরা শেখ হাসিনাকে ফাঁসি দেবে। ঠিক পাকিস্তানের লাইন, পাকিস্তানের লস্করে থেবা বুক চিতিয়ে ঘুরে বেড়াবে, জায়শে মোহাম্মদ বুক চিতিয়ে ঘুরে বেড়াবে, নিজের দেশেও মারামারি করবে। হ্যাঁ, শিয়াদের পেটাবে, আহমেদিয়াদের পেটাবে। ঠিক বাংলাদেশ আজকে এই জিনিস শুরু করছে এরা। হ্যাঁ, শুধু তো হিন্দু বা বুদ্ধিস্ট না, খ্রিস্টান, তারপরে সুফি, প্রত্যেকটা মানে দল, যারা যাদের এরা মনে করে যে এরা সঠিক মুসলমান না, তাদের আক্রান্ত হচ্ছে। বাউলদের পেটানো হচ্ছে ওপেনলি, ভিডিও করে ছাড়া হচ্ছে। আর এই যে শাহজাহান চৌধুরী, এই যে জামাতের নেতা, সে ওপেনলি বলছে
যে নির্বাচন করবো, এটা আল্লাহর বিধান, আমরা ক্ষমতায় আসবো, ওসি টসি সব আমাদের পেছন পেছন ঘুরতে হবে, কি ইয়ার কি নাকি? তার মানে তো পরিষ্কার বলে দিয়েছে যে এই ইলেকশন রিগড ইলেকশন হবে। ইউনূস সাহেব যে নির্বাচন করতে যাচ্ছেন, ইট উইল বি রিগ, এবং উনি জামাতকে পাওয়ারে আনতে চাইছেন, নট ইভেন বিএনপি। দাদা, এই আমরা জায়গাতে আমরা বাংলাদেশের মানুষকে রেসিস্ট করতে হবে বলে আমার ধারণা, এবং আমার বাঙালি আবেগ থেকে আমি এটা বলছি। আর ইন্ডিয়াকে কি করতে হবে, এটা ইন্ডিয়ার অনেক বড় মাপের লোকজন দিল্লিতে বসে আছে, তারা বুঝবে। আমার চিন্তাটা বাঙালি হিসেবে, বাঙালি মানুষের জন্য। কেন আজ বাংলাদেশ যদি ভুল পথে চলে যায়, এটা ডাইরেক্ট এফেক্ট দিল্লিতে অনেক পরে পড়বে। এটা ধাক্কাটা খাবো আমরা, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, নর্থ ইস্ট আমরা খাবো। কেন আমরা বাংলাদেশের প্রতিবেশী। এখানে একটা ফ্রেন্ডলি বেঙ্গলি স্টেট থাকলে, শোনো, মনমোহন সিং একটা কথা সবসময় বলতেন, প্রণব দাও এই কথাটা বলতেন, প্রণব মুখার্জি, যে বাংলাদেশ যদি শক্তিশালী অর্থনীতি হয়, মনমোহন সিং নিজে এটা আমাকে ইন্টারভিউতে বলেছে, if Bangladesh becomes a strong economy, benefit is ours. Why? We want Bangladesh and all our neighbors to be partner in India's growth. কেন? বাংলাদেশ শক্তিশালী ইকোনমি হলে এটার প্রভাব, ভালো প্রভাব পড়বে কার ওপর? বর্ডার স্টেটস অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা। কেন? বাংলাদেশের একটা লোকের হাতে টাকা পয়সা এলে বাংলাদেশের লোক প্রথম বিদেশ যাত্রা কোথায় করে? চলো মিয়া ক্যালকাটায় যাই, কয় কি কয় না? চলো মিয়া ক্যালকাটায় যাই। কলকাতাকে সে মনে করে ইটস এন এক্সটেনশন অফ বাংলাদেশ, সাইকোলজিক্যাল এক্সটেনশন অফ, বাঙালিদের জায়গা। হ্যাঁ, এবং তারা এখানে আসবে, এখানে টাকা পয়সা খরচ করে, কারণ এখানকার এখানে এসে ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, পোশাক সবকিছু ভাষা, মেলে। সংস্কৃতি, খাদ্য অভ্যাস, তারপরে সব থেকে বড় কথা হচ্ছে, আমি তোমাকে একটা সাধারণ ঘটনা বলি। আমার তো বাংলাদেশে তোমার মতো অনেক বই আছে লাইন দিয়ে, নাম করলে মানে বুঝবা। তো এরা যখন এখানে আসে, আমার বউকে নিয়ে শাড়ি কিনতে যায়, ওই মারোয়ারি দোকানদার, হ্যাঁ, আমার বউকে দেখে বুঝতে পারে, সিন্দুর টিন্দুর দেখে বলে, দিদি আপনি বসুন, আপা আপনি আসুন। কেন? আরে দিদি তো একটা শাড়ি কিনবে, আপা 30টা শাড়ি কিনবে। তো এই মারওয়ারি ব্যবসায়ী আমাকে আগে ডাকে। তো কলকাতার এই সব ব্যবসা ইত্যাদি এইসব বাংলাদেশিরা আসলে, ইট এফেক্ট, ইট ইজ এ পজিটিভ থিং ফর ওয়েস্ট বেঙ্গল ইকোনমি, ইটস এ পজিটিভ থিং ফর ত্রিপুরা ইকোনমি। এটা আমাদের লাভ। এবং এটা প্রণব মুখার্জি কেন, এটা আমাদের সবাই বুঝি আমরা, যে বাংলাদেশ যদি গ্রো করে। আরেকটা কথা, বাংলাদেশে অনেকেই এই বিশেষ করে জামার টামার টাইপের, ভারত তো আমাকে দখল করতে চায়। আরে মিয়া, ভারত তোমার দখল করতে চাইলে 47 হইতো না। ভারত এর নেতারা একটা জিনিস খুব ভালো করে বোঝে, বাংলাদেশ ইজ নট সিকিম। সিকিম ভারতে এসছে একটা এমপি। বাংলাদেশের যা জনসংখ্যা, ভারতে আসলে ভারতের পার্লামেন্টে বাংলাদেশ থেকে 70টা এমপি, ওয়েস্ট বেঙ্গল থেকে 42টা এমপি, মানে সব মিলায় মোটামুটি ভারতের সংসদে 130 থেকে 35টা বাঙালি এমপি। ভারতের প্রাইম মিনিস্টার তারপরে নরেন্দ্র মোদী থাকবে, রাজনাথ সিং হবে, বাঙালি প্রাইম মিনিস্টার হবে, রেড ফোর্টে দাঁড়ায় নেক্সট ইন্ডিপেন্ডেন্স স্পিচে। তো ভারতের নেতারা এই ব্যাপারে খুব চালাক। বাংলাদেশ ফ্রেন্ডলি থাকবে, বাংলাদেশ কোনো সিকিউরিটি থ্রেট হবে না, বাংলাদেশের ভিতর দিয়ে নর্থ ইস্ট অ্যাক্সেস, মানে এক কথায় বলতে গেলে সিকিউরিটি অ্যান্ড কানেক্টিভিটি, এই দুইটা ইস্যু মেইনলি বাংলাদেশের কাছে ভারতের প্রত্যাশা। কিন্তু বাংলাদেশকে ভারতের ভিতরে নিয়ে আসলে ভারতের গণতান্ত্রিক পরিবেশের সমীকরণ, ইলেকটোরাল ডায়নামিক্স যেটাকে বলে, এটা পাল্টা যাবে। ভারতের নেতারা অত বেকুব না, তাই জন্য এইটা ফালতু কথা লোকজন, যে ভারত আমাকে সিকিমের মতো দখল করতে, সিকিমের সাথে বাংলাদেশের কোনো তুলনা না। সিকিম ভারতে আসাতে 1 এমপি, বাংলাদেশ আসলে আমি হিসাব করে তোমাকে বলতেছি 70টা এমপি হবে। এটা ভারতের কোনো নেতা চাইবে না, কারণ তারপরে দাদা, নেক্সট। আমি বলো। একটা বিষয় জানতে চাই। ভারতের সাথে বাংলাদেশের যে এক ধরনের ডায়নামিক্স, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের এবং রাজনৈতিক দল, আওয়ামী লীগ বড় দল এবং 14 দল আছে, তাদের একটা এক ধরনের ডায়নামিক্স। কিন্তু অ্যান্টি আওয়ামী লীগ ফোর্স যেটাকে আমরা বলি, তাতে রাইট। বিএনপিও পড়ে যায়, কিন্তু তাদের স্ট্রেংথ, তাদের অ্যালায়েন্সেসটা, তাদের ডায়নামিক্স কিছুটা পাকিস্তানের সাথে। আমি আজকে ওই যে রিপাবলিকান টিভিতে ওনারা ডক্টর শফিকুর রহমান, যিনি আমাদের প্রেস সচিব অন্তর্বর্তীকালীন সরকারের, ওনাকে একটা প্রশ্ন করেছিল যে পাকিস্তানের সাথে বন্ধুত্ব প্রগাঢ় হচ্ছে, গাঢ় হচ্ছে। তখন উনি উত্তর দিলেন ওনাকে, আমি জাস্ট আপনাকে আপনার রিয়াকশনটা জানতে চাই, বিশ্লেষণটা।
যে আহ, জার্মানির সাথে তো ফ্রান্সের একটা ইয়ে ছিল, আহ, ফ্রান্সকে দখল করতে চেয়েছিল, দখল করেছিল, কিন্তু তারপরে তো তারা এখন বন্ধু। জাপান, আমেরিকা এখন বন্ধু। তাহলে কোনো ইটারনাল এনিমি বলে তো কিছু নাই। সো তার মানে কি, বন্ধু হবে পাকিস্তান। তো সেক্ষেত্রে পাকিস্তানের সাথে তো ভারতের একটা, আহ, আমরা জানি কিরকম রিলেশন, এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের আনফিনিশড অনেক ব্যাপার স্যাপার আছে, যেটার জন্য পাকিস্তান এক বিন্দু আম, দুঃখিত বা ক্ষমা এটার একটা প্রার্থনা সিম্পল উত্তর আছে। জি। জার্মান আর্মি ফ্রান্সে ঢুকে 30 লক্ষ লোক হত্যা করেনি, কোনো হত্যা করেনি, জেনোসাইড করে। সেটাতে আমি আসছিলাম, They জি। kill Jews, but that's different. জুরা তো সব জায়গাতে ছিল। সব জায়গাতেই, জি। জাপান চায়নায় ঢুকে ওই লেভেলে কোনো জেনোসাইড করেনি। হ্যাঁ, ও পাকিস্তান জাপান যেটা ইউএস এর করছে কথা বলছে, বাংলাদেশে, জাপান না ইউএস। পাকিস্তান যেটা বাংলাদেশে করছে না, শফিকে আমি খুব ভালো করে জানি। শফি তো মানে ওসব নানা রকম ব্যাপার, শফিকে নিয়ে আমি বেশি আলোচনা করতে চাই না, বাট না, হি ইজ আপনাদের টকিং টেলিভিশন রাবিশ। আসছে তো এই জন্য বললাম, আপনার ভারতের না টেলিভিশন। না, আমাদের টেলিভিশনে তো আমরা তো মুক্ত দেশ, সবার কথাই আমরা শুনি। সবার কথা পাকিস্তানিদেরও শুনি। ইয়ে আনা হয় ভারতে এইসব ব্যাপারে অন্যরকম। এটা তো আর এরকম না যে অমুককে বলতে দেওয়া যাবে না তমুককে। শফি নিজে তার দেশে একটু প্রেস ফ্রিডম করুক তো, সাংবাদিকদের বিরুদ্ধে ফলস কেস দেওয়া বন্ধ করুক। হ্যাঁ, মহিলা সাংবাদিক, সে মার্ডার কেস অমুক। তো শফিকে আগে নিজের দেশে এগুলি না, ইটার্নাল এনিমি বলে কিছু নাই, ভালো কথা। পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের কি পাওয়ার আছে? একটা সম্পর্ক দুইটা কারণে হয়। একটা হচ্ছে ঐতিহাসিক ভাবে বন্ধুত্ব সম্পর্ক, সেটা একটা একরকম জিনিস। আরেকটা হচ্ছে যে তোমার কিছু এক্সপেকটেশন আছে। জি পাকিস্তানের কাছে বাংলাদেশের কি পাওয়ার আছে? মিলিটারিলি আমি একটা কথা বলতে পারি, আই এম মাইসেলফ এ স্টুডেন্ট অফ ইন্ডিয়াস বেস্ট মিলিটারি স্কুল, ওকে, জি আমি মিলিটারি ব্যাকগ্রাউন্ড। লেট মি টেল ইউ, পাকিস্তানের যে আর্মি এই বাংলাদেশে 71-এ যুদ্ধ করে পরাজিত হয়েছে, তাদের কাছে এই লো রিভারাইন মার্শি টেরেন, একটা নদীমাতৃক দেশে যুদ্ধ করার কি প্রশিক্ষণ বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তান থেকে নেবে মিলিটারিলি? এক, হ্যাঁ, একটা এক্সপোর্ট হবে পাকিস্তান থেকে, আর কোনো এক্সপোর্ট নেই, টেরোরিজম। ওই জঙ্গি লস্করে এক্সপোর্ট। তৈয়বার লোকজন, না না, ওই হাফিজ সাইদের যে রাইট হ্যান্ড ম্যান, সে আইসে রিসেন্টলি বাংলাদেশে ঘুরে গেছে। এখানে একটা কথাই, এখানে পাকিস্তানের অভিপ্রায় যেটা, সেটা খুব বিপজ্জনক। ওরা এখন এই মিলিটারি টিম আসতেছে, আইএসআই আসতেছে, ওদের যারা একদম এস্টাবলিশ টেরর গ্রুপস, লস্করে তৈয়বা, জৈশে মোহাম্মদ, এরা বাংলাদেশে আসবে, এই জায়গাকে ঘাঁটি করে ইন্ডিয়ার উপর পূর্ব ভারত টারতে যদি 2-4টা হামলা করে, তখন ইন্ডিয়া রিটালিয়েট করবে, ঝামেলাটা লাগবে ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে, ওরা কিন্তু ভাইগে যাবে। ওদের লাইনটা হচ্ছে, यहाँ गड़बड़ शुरू करवा दो, ये लोग मारपीट करेंगे, बहुत दोस्त बन रहे थे अभी दुश्मन बन जाएंगे। दिस इज द टारगेट। এখন সফিরা পার্ট অফ দিস ডিজাইন, দ্যাট ইজ দ্য প্রবলেম। এই জন্য সফি সব ইটার্নাল এনিমি নাই, কিছু নাই। ইটার্নাল এনিমি তো ক্ষমা চাইতে বলো না। পাকিস্তান অফিসিয়ালি অ্যাপোলজি চাইছে গণহত্যার জন্য, যেটা জাপান চায়নার কাছে চাইছে, যেটা জার্মানরা বহু আগে চাইছে। Why can't Pakistan and especially its army apologize to the people of Bangladesh for what they did? বাংলাদেশ তখন কি ছিল? বাংলাদেশ ওয়াজ পার্ট, হোয়াট ইজ পাকিস্তান। নিজের দেশে একটা গণহত্যা চালায়, আর 30 লক্ষ লোককে যারা হত্যা করে, 30 লক্ষ লোক। আজকে কাশ্মীরে 2টা এক্সট্রা জুডিশিয়াল কিলি বলে আর্মির লোকের চাকরি চলে যায়, আর্মির লোকের চাকরি চলে যায়। আমি এটা খুব দায়িত্ব নিয়ে বলছি যে কাশ্মীরে কি পরিমাণ ইন্ডিয়ান আর্মির অফিস, ইভেন ফর মিসবিহেভিং উইথ লোকাল উইমেন, লস দ্য জব। হয়তো আর্মি পাবলিকলি এটা স্বীকার করবে না, কেন এটা সেনাবাহিনীর একটা প্রেস্টিজ, ইজ্জত কা সওয়াল হয়, কিন্তু ভেতরে স্ট্রিক্ট অ্যাকশন নেবে। কেন জানো? শঙ্কর রায়চৌধুরী যখন ইন্ডিয়ান আর্মির চিফ, আমাকে একটা কথা বলছিলেন উনি, এ ব্রুটালাইজড আর্মি ইজ নো গুড অ্যাজ এ ফাইটিং মেশিন। পাকিস্তান আমাদের কাছে 71-এ কেন পরাজিত হয়েছে জানো? ওই 8 মাস মহিলা রেপ করেছে, সাধারণ লোককে হত্যা করেছে, যখন সত্যি সত্যি একটা বড় আর্মি ফেস করেছে 15 দিনের মধ্যে হাওয়া। বিকজ ইট ইজ এ ব্রুটালাইজড আর্মি, ইটস নো গুড অ্যাজ এ ফাইটিং মেশিন। তো এগুলি পাকিস্তানিরা কোনো সময় বোঝে না। পাকিস্তান আর্মি এখন সারা ইন্ডিয়ার সাথে মারধরকে নিজেকে ফিল্ড মার্শাল ডিক্লেয়ার করে দিচ্ছে, বিকজ পাকিস্তান তো আর্মি চালায়, ফৌজ ওয়াজ সব চালাতে হয়। তো এখানে বাংলাদেশে যারা পাকিস্তানপন্থী লোকজন, হ্যাঁ, আজকে জামাত অনেক কথা বলছে। জামাত হঠাৎ করে তাদের মুখে মুক্তি, যে ভূতের মুখে রাম নাম বলে একটা কথা আছে না, তো ওরা 71-এ কি করেছে বাংলাদেশের পিপল দে নো ইট, ইটস পাবলিক মেমোরি। হ্যাঁ, আমি ওই দৈনিক সংগ্রামের একেবারে এক একটা করে
মানে আইটেম, নিউজ আইটেম, যেগুলি কোনোটা মতিউর রহমান নিজামী, কোনোটা গোলাম আজম গো যাকে বলা হতো, এদেরকে কোট করে এরা মুক্তিযুদ্ধ বাঙালি সংগ্রামকে কি ভাষায় এরা বলেছে, এগুলি সবই ইটস অল হিস্ট্রি, ইটস অল ইন রেকর্ড। একটা প্রবলেম হচ্ছে যে এই জেনারেশন বাংলাদেশে, তারা এগুলি ইতিহাসের বই হয়তো পড়েছে, কিন্তু তারা তো চাক্ষুষ ভাবে সেটা অভিজ্ঞতা করেনি, তারা পাকিস্তান কি জিনিস জানে না। আর পাকিস্তান একটা জিনিস আমাকে বোন তুমি বুঝায় বলো তো, যেই তালিবান পাকিস্তানের আইএসআই হেল্প ইন ক্রিয়েশন, যেই তালিবানকে ওরা জিহাদে মদত করছে, সাহায্য করছে যুদ্ধ করতে, হ্যাঁ, প্রথমে রাশিয়া তারপরে আমেরিকা, আজকে এই তালিবানদের সাথে তাদের কেন ঝামেলা? তারা তো তাদের লোক, তারা তো একেবারে এক্স্যাক্টলি। ইসলামিক ঘরানার লোক। কেন? যে তালিবানরা যতই ইসলাম টিসলাম হোক, শোনো, ধর্ম দিয়ে না এই জিনিস হয় না। ধর্ম দিয়ে যদি সব হইতো তাহলে এতগুলি ইউরোপিয়ান পাওয়ার, শফি মিয়াকে এটা বুঝাও যে তাহলে ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড এরা নিজেদের মধ্যে দুইটা বিশ্বযুদ্ধ কেন করছে? দে আর অল ক্রিশ্চিয়ানস। হ্যাঁ, ভারতের সাথে নেপালের কেন ঝামেলা হয়েছে? হিন্দু রাষ্ট্র নেপাল। তো এখানে পাকিস্তান থেকে বাংলাদেশ কেন বাইরে আসছে? ইরানের সাথে ইরাকের 8 বছর ধরে যুদ্ধ হয়েছে কেন? সেই ধর্ম দিয়ে সব হয় না। তো এখানে আফগানিস্তানে যারা ন্যাশনাল এলিমেন্টস, ন্যাশনালিস্ট এলিমেন্ট, ওদের একটা ব্যাপার আছে, ওরা ইসলাম যেমন সিরিয়াসলি করে, ওরা পশতুন ওয়ালিটাও সিরিয়াসলি করে, যেটা বাঙালি মুসলমান করে। 5 ভাগ নমাজ পড়লো, সে রবীন্দ্রনাথ করবে, সে রবীন্দ্রসঙ্গীত শুনবে, এইটাই তো, যে তার ভাষা সংস্কৃতিও সে ঠিক রাখবে, ধর্মও ঠিক রাখবে, দুইটাই ঠিক আছে। তো দাদা, যারা পশতুন ওয়ালি করে, তারা কিন্তু এই পাকিস্তান যে ওদের ডমিনেট করার চেষ্টা করছে, পাকিস্তানের এগেইনস্টে চলে গেছে, আজকে রীতিমতো যুদ্ধ হইতেছে, মারামারি হইতেছে। পাকিস্তান এয়ারফোর্স গিয়ে কাবুলে বম্বিং করছে, তো পাকিস্তান ইজ লস্ট এভরিবডি। তো এই পাকিস্তান যারা আফগানিস্তান প্রতিবেশীর সাথে ঝামেলা, ভারতের কথা ছেড়ে দাও, তো তাদের সাথে শফি আর ইউনুস সাহেব নতুন করে কি গলাগুলি করে কি পাইতে যাইতেছেন, এটা আল্লাহই জানে। স্বয়ং আল্লাহর উপরেই ছেড়ে দিলাম, আর কি বলবো। দাদা, আসলে মানে খারাপ লাগে কি, আমাদের এই যে 16 ডিসেম্বর আসছে আমাদের বিজয় দিবস, গত বছরও প্যারেড হয়নি, এবছরও হবে না। এই বছর হবে। একজন, আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমার পরিবারের সবাই মুক্তিযুদ্ধে গেছে। সো আমি যা জানি, হচ্ছে এখন বাংলাদেশে এগুলা, তোমার আব্বার বন্ধু বান্ধবরা অনেকে আমারও বন্ধু, হারুন হাবিব তাবিব, তো আমি জানি মুক্তিযুদ্ধ ব্যাপারটা কি। এটা আমরাও অনুভব করি না, আমরা গিয়ে তো বন্দুক নিয়ে এখানে করি নাই, কিন্তু মেনে আমরা তো নেওয়াটা চোখের আর কি সামনে আমাদের দেখা। জন্য কষ্ট হচ্ছে। মুক্তিযোদ্ধারা যেভাবে লাঞ্ছিত হচ্ছে, বঙ্গবন্ধুকে Naturally, যেভাবে অপমানিত করা হচ্ছে, 32 নম্বরকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, মানে আছে না যে মানুষ তো নিজের আত্মপরিচয়কে এভাবে নষ্ট করতে, আমরা কি প্রজন্ম আমি জানি না দাদা। আমি এখন একটু অন্য প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে সম্প্রতি তো শেখ হাসিনার একটা খুব সাজানো গোছানো মেটিকুলাসলি ডিজাইন একটা কোর্টের মধ্যে দিয়ে ওনার একটা রায় দিয়ে দিল, তারা ফাঁসি দিয়ে দিল। তো এটা নিয়ে তো আমি যেহেতু একটা এইসব এইদিকে থাকি, সো আমি জানি যে মানে এখনো কথা হচ্ছে, বাট যখন রায়টা দিল, 3-4 দিন একদম মিডিয়া সুনামি হয়ে গেল যে ওনাকে নিয়ে আলোচনা, ওনার রায়টা নিয়ে পৃথিবীর তামাম বড় বড় মিডিয়া হাউসগুলো এখনো চলছে। এবং প্রত্যেকেই প্রশ্নবিদ্ধ করেছে ডুও প্রসেস নিয়ে, অনেক কিছু নিয়ে, অ্যাবসেন্সিয়া তে ওনারা একটা রায় দিয়ে দিল, আসামি নাই। So, এগুলোর পরেও ওনার রায়টা হলো, কিন্তু শেখ হাসিনা তো ভারতে। তো এখন একটা কথা উঠে আসছে যে ভারত কি এটা নিয়ে একটা চাপের মধ্যে আছে, এবং এই যে ভারতে আমাদের যে এনএসএ গেলেন, যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমানের মধ্যে আবার গেলেন, ভারতে দেখা করে আসলো। তো জনমনে নানা ধরনের কল্পনা আমরা চলছে, কথা চলছে। তো ভারত কি চাপে আছে? ভারতের ভূমিকাটা নিয়ে কি কিছু বলবেন? ভারত কোনো চাপে টাপে নেই। আমি জি। তোমাকে বলি, ভারতে জি। একটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ব্যাপারে, বিশেষ করে শেখ হাসিনার ব্যাপারে একটা পলিটিক্যাল কনসেনসাস। আচ্ছা। যেদিন রায়টা হলো তার পরের দিন তুমি ভারতের কাগজগুলি বা টিভি চ্যানেলগুলি যদি দেখো, তুমি দেখবে বিজেপি, কংগ্রেস, সিপিএম এবং ইভেন রিজনাল পার্টি, যারা ছোট 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 আঞ্চলিক ছোট দল, ঠিক বাঙালি আঞ্চলিক দল, দলগুলো। হ্যাঁ, তারা কিন্তু প্রত্যেকেই এই রায়ের বিরোধিতা করেছে এবং পরিষ্কারভাবে বলেছে শেখ হাসিনাকে এখানে ফেরত পাঠানো যাবে না। শেখ হাসিনা কিন্তু ভারতবর্ষের সবারই বহিঞ্জি, নরেন্দ্র মোদীরও বহিঞ্জি, রাহুল গান্ধীর তো আন্টি বলে না কি বলে জানি না, আর প্রণব মুখার্জি ছেলে মেয়েদের কাছে মাসি। তো মাসি। শেখ হাসিনার ব্যাপারে একটা, হ্যাঁ মাসি, তো মাসি। তো
ভারতে একটা কনসেনসাস আছে, শেখ হাসিনা আমাদের ফ্রেন্ড। আর ভারতের একটা ব্যাপার কি জানো, ভারত ঠিক চীন না। চীন শেখ হাসিনার সাথে ডিল করেছে, কিন্তু যেদিন শেখ হাসিনা আউট অফ পাওয়ার, তারপর থেকে চীন শেখ হাসিনাকে চেনে না। শেখ হাসিনা কখনো ইউনুসকে ডাকছে, কখনো ডাকছে। কেন? ওরা যে পাওয়ারে আছে তার সাথে কমিউনিস্ট সাইকোলজি, যে সামবডি হু ইজ নট কেপেবল অফ রিটেনিং পাওয়ার ইজ নট ওয়ার্থ ডিলিং উইথ, তার সাথে ডিল করে না। ইন্ডিয়ার তো অন্য ব্যাপার, ইন্ডিয়া হচ্ছে হিস্ট্রি, বাহেনজি আমার দোস্ত হ্যাঁ ও। আর আরেকটা ব্যাপার যেটা ভারতে, কিন্তু আমি তোমাকে একটা খবর দিতে পারি, ভারতে কিন্তু খুব দ্রুত ভারতের সুপ্রিম কোর্টে এই এক্সট্রাডিশন ট্রিটি যেটা আছে, যেটাকে দেখিয়ে বাংলাদেশ ওকে ফেরত চাইবে, তার কতগুলি ধারা আছে যেখানে পরিষ্কারই বলা হচ্ছে যে এই ধরনের কোনো বিচার প্রক্রিয়া ভিত্তি করে যদি প্রত্যর্পণ দাবি করা হয়, যেই বিচার প্রক্রিয়া পুরো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তাহলে ভারত এটা দায়বদ্ধ না ওনাকে ফেরত পাঠানো। তো ভারতের আদালতে যদি কাল পরশু একটা মামলা হয় এইভাবে, এবং মামলা হয়তো বাংলাদেশে এখন তো ফরেন লয়ার এসেও আমাদের এখানে কেস করতে পারে, যদি বাংলাদেশের কোনো উকিল শেখ হাসিনার পক্ষে এখানে দাঁড়ান, বা আমি যেটা শুনেছি ভারতের কোন একজন উকিল, কি নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, এটা দাঁড়াবে, এটা ঠিক করেছে। দে উইল গো টু দ্য কোর্ট এন্ড দে উইল, মানে ট্রাই, মানে কোর্ট যাতে শেখ হাসিনার প্রত্যার্পণের বিরুদ্ধে ওপরে প্রথম ইনজাংশন, পরে মানে এটার, মানে এটার এগেনস্টে জাজমেন্ট দেয়। কোর্ট যদি জাজমেন্ট দেয় তো ভারত সরকার কি করে প্রত্যার্পণ করবে? ভারতে তো জুডিশিয়াল সুপ্রিমেসি, একটা বিচার ব্যবস্থার একটা ব্যাপার আছে। তো কোর্ট যদি আমাদের এখানে জাজমেন্ট দেয়, যেটা আমার মনে হচ্ছে হবে, এছাড়াও একটা পলিটিক্যাল কনসেনসাস এখানে আছে, যেটা ভেতরের কথা হয়তো, তারপরে কোর্টের জাজমেন্ট হলো, বলবো যে ইন ভিউ অফ দ্য কোর্ট জাজমেন্ট উই ক্যানট সেন্ড হার ব্যাক। কিন্তু ভারতে মোটামুটি দের ইজ এ পলিটিক্যাল কনসেনসাস, बहन जी को वापस नहीं भेजेंगे। এটা এটা তার মানে অল আপনি, পলিটিক্যাল পার্টি, ওনারা তার এটা তো আছেই, কনসেনসাস আছেই। এখন যেমন এটা আমরা নিয়ে বাংলাদেশ হইচই করবে, তারা হয়তো ওদের যারা না, সাহেব আছে। বাংলাদেশের ব্যাপারটা বাংলাদেশ তো পপুলেশনে অনেক বেশি, কিন্তু শক্তির দিক থেকে তো ভারতের কাছে কিছুই না। সেটা বলছি না। তার মানে কি, মানে একটা কনসেনসাস তো আছেই সমস্ত পলিটিক্যাল পার্টিস গুলোতে ভারতে অবস্থিত। ভারতের যেটা আমরা শুনেছি, যখন নাকি উনি গেলেন ওই দেশে, তখনও নাকি সর্বভারতীয় সমস্ত রাজনৈতিক দলগুলাই মানে ওয়ার্মলি ওনাকে একসেপ্ট করেছেন, রাখতে চেয়েছেন। তার মানে আপনি বলছেন যে কিন্তু দু একদিনের মধ্যে কোর্টে একটা কেসও হতে পারে, ভারতীয় কোনো আইনজীবী বা বাংলাদেশের কোনো আইনজীবী অন বিহাফ অফ, মানে ইন সাপোর্ট অফ শেখ হাসিনা, ওনারা একটা করতে পারে যেন এই প্রত্যাপনটা কেন ইন কেন এটা। সাপোর্টের থেকে আমার মনে হচ্ছে কেসটা এই ধরনের, যে জি। বাংলাদেশে যে মানে জাজমেন্টটা হয়েছে, এটা প্রথম তো হচ্ছে বাংলাদেশকে অফিসিয়ালি একটা এক্সট্রাডিকশনের ডিমান্ড করতে, এবং সেখানে সার্টিফাইড কপি অফ দ্য জাজমেন্ট দিতে হবে। এখন অবধি তো সরকার পক্ষের উকিল, মানে যে শেখ হাসিনাকে ওই আদালতে ট্রাইব্যুনালে ডিফেন্ড করছে, সেই নাকি সার্টিফাইড কপি পায়নি। এটা তো লক এন্ড কিতে রাখা হয়েছে, কিন্তু কেউ তো আমাদের সার্টিফাইড কপি। বাংলাদেশে তাহলে কিসের ভিত্তিতে বলে বাংলাদেশ চিঠি পাঠিয়ে দিছে, চিঠি পাঠিয়ে দিছে, এই কালকে চলে কোথায় যাচ্ছে? চিঠি পাঠিয়েছে? খলিল সাহেব সেটাই তো। যখন এসেছিলেন, অজিত ডোভালের সাথে এই প্রশ্নটা তুলেছিলেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। डोभाल জি। सर बोलছে जब चिट्ठी है, नहीं जब ऑफिशियली चिट्ठी आएगा तो तब हमारा सरकार देखेंगे। ওকে। উনি ওটা কাটিয়ে দিয়েছেন, যে অফিসিয়ালি তোমার চিঠি যদি আসে তখন আমার সরকার দেখবে। আর ভারতে যেটা হয় আলটিমেটলি কি, ভারত তো পাকিস্তান না যে একটা আর্মি ডিসাইড করে নিল সিকিউরিটি। ভারতে ইট ইজ পলিটিক্যাল এক্সিকিউটিভ হুইল ডিসাইড। তো এটা নিয়ে ক্যাবিনেট কমিটি অন এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর মিটিং হবে, অল পার্টি মিটিংও হবে এখানে, কারণ এখানে একটা অল পার্টি ব্যাপার আছে। অল এখানে পার্টি সব ব্যাপার পার্টি, আছে। হ্যাঁ, তো অল পার্টি তাহলে পার্লামেন্টারি কমিটির মিটিং হবে, সেখানে কংগ্রেস টংগ্রেস সবাই থাকবে। মানে ইটস এ লং প্রসেস। আর আরেকটা ব্যাপার কি জানো, ভারত যদি না চায়, তো ভারতের ব্যুরোক্রেসি এই ব্যাপারে খুব শেয়ানা। দে উইল ফাইন্ড 15 ডিফারেন্ট ক্লজ, যে कैसे नहीं देंगे, ও প্যাঁচ পুঁচ লাগিয়ে ওই এক্সট্রাডিশন ট্রিটির কিছু একটা, আর তারপরে যদি মামলা হয়ে যায়। তাই জন্য আমার খুব মনে হচ্ছে না যে আর ভারত তো আরেকটা ব্যাপার, এই খলিল সাহেবকে সে অজিত ডোভাল পরিষ্কারই বলেছে যে তোমার দেশে ইনক্লুসিভ ইলেকশন হতে হবে তোমরা। উনি বলার চেষ্টা করেছিলেন যে এই জাজমেন্টের পরে আর আওয়ামী লীগের কোনো বলছে না না, আওয়ামী লীগ তো ঠিক হরকতুল জেহাদ না বা আনসারুল্লাহ বাংলা না, ইটস নট এ টেররিস্ট অর্গানাইজেশন, সেটা। ইটস দ্য হুম। লার্জেস্ট মেজর পার্টি। তো আওয়ামী লীগকে তোমরা ইলেকশন থেকে বাদ দিয়ে রাখলে কি করে হবে? আর এখানে বই তোমাকে আরেকটা কথা আমি বলি, আমেরিকানরা এক সময় এই লজিকটা খুব দিত, বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যারা এই সব বাংলাদেশে অ্যান্টি আওয়ামী লীগ ফোর্সের
এই টমিক অ্যাডমেন টাইপের লোকজন, যে জামাতকে যে নিষিদ্ধ করা হচ্ছে, যখন এই তানিয়া আমির টামির ওই কেসটা মুভ করলো, যে এটা ঠিক হচ্ছে না, কেন জামাত ইজ এ মডারেট ইসলামিক দল। জামাতকে যদি ব্যান করা হয় তাহলে জামাতের লোকজন সব হাতে অস্ত্র ধরবে, জেহাদি হয়ে যাবে। হ্যাঁ, এখন তো তাহলে আমরাও এটা বলতে পারি যে আওয়ামী লীগ ইজ এ মডারেট পার্টি, ইজ এ পার্টি অফ ইলেকশন, কিন্তু আওয়ামী লীগকে যদি বাধ্য করো তাহলে আওয়ামী লীগ 71-এর মতো আবার অস্ত্র ধরবে, তখন কিন্তু হইচই করবে না। আমি তো এটা লিখছি যে আওয়ামী লীগ ইজ ফোর্স টু টেক আপ আর্মস এগেইন, ইউনুস অ্যান্ড অনলি ইউনুস উইল বি রেসপন্সিবল। আওয়ামী লীগ একবারই ইতিহাসে অস্ত্র ধরছে, এবং 71-এ কেমন ধরছে? বাধ্য একাত্তর। হয়ে ধরছে, বাধ্য হয়ে ধরছে। গণহত্যা শুরু হয়ে গেছে, তাদের এবং তার লোকজনকে সাথে নির্বিচারে সমস্ত বাঙালি জাতি একত্র, মানে পুরা জাতি সেখানে এক হচ্ছে। তো আজকে আওয়ামী লীগকে তুমি ইলেকশনে ঢুকতে দিবে না, তার নেতার এগেইনস্টে একটা ক্যাঙ্গারু কোর্ট করে এখানে ট্রায়াল করবা, তো আওয়ামী লীগের হাতে অপশনটা কি? অপশনটা কি? আমার ব্যক্তিগতভাবে মাই ইমোশন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইজ বেঙ্গল ইমোশন, আমার তো ইয়ে, কিন্তু ইন্ডিয়া এজ এ স্টেট আমার মনে হয় না শেখ হাসিনাকে ফেরত টেরত দেবে, কেন এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা ইন্ডিয়ার ইমেজেরও ব্যাপার আছে। ইন্ডিয়া যাকে বন্ধু বলে মনে করছে, তাকে ইন্ডিয়া শেল্টার দিছে। আমাকে একজন খুব সিনিয়র লোক বলছে, खूब सीनियर लोग, আমি নাম করতে চাই না बिकॉज ही डज नॉट वांट टू बी कोटेड, যে अगर हम बहन जी को रखना नहीं चाहते तो एक्सेप्ट भी नहीं करते, তাহলে তো ওনাকে ওই সময় আমরা শেল্টারই দিতাম না। কারণ বাংলাদেশে একটা ইন্ডিয়া স্ট্যান্ড পয়েন্টটা খুব ক্লিয়ার, যে বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে আমরা শেল্টার দিছি অন দ্য রিকোয়েস্ট অফ বাংলাদেশের আর্মি। বাংলাদেশের আর্মি বলছে আমার হেড অফ দ্য গভর্নমেন্ট ইজ ইন ডেঞ্জার, উই ওয়ান্ট টু সেন্ড হার টু ইন্ডিয়া। বাংলাদেশের মিলিটারি এয়ারক্রাফট করে উনি এখানে আসছেন, উনি কোনো বোরখা পরে লুকাই বর্ডার পাস করে ঢোকেন নেই। ওকে, শি ওয়াজ অফিসিয়ালি সেন্ট হিয়ার বাই দ্য বাংলাদেশ আর্মি অ্যান্ড সাইটিং সিকিউরিটি কনসিডারেশন। তো আজকে তো আর ফাঁসির বিরোধিতা তো ইন্ডিয়া ছাড়ো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সবাই করতেছে, যে ফাঁসিটা ঠিক দেওয়া ঠিক না। জি। ইউএন থেকে কি স্টেটমেন্ট আসছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, উই নো ইট অল। তো এই জন্য শেখ হাসিনা, আই ডোন্ট থিঙ্ক শি ইজ গোয়িং ব্যাক, শি ইজ নট বিং সেন্ট ব্যাক। বাংলাদেশ হইচই করবে, এটা আমার মনে হয় ইউনুস সাহেবও জানেন। ইউনুস সাহেব যেটা হয়েছে কি, এইটাকে নাকি ইউনূস ব্যবহার সাহেব করবে। নিজেই চান না দাদা, এই জন্য এরকম একটা কিছু জন্য শেখ না হাসিনা না, না ইউনুস যায়? সাহেব দুটা জিনিস। জি, ইউনুস সাহেবের খেলাটা এখন কি জানো? জি। ইউনুস সাহেব ইলেকশনটা তো করাইতে কোনো সময় চান নাই, এখন উনি ইলেকশনটা আওয়ামী লীগকে বাদ দিয়ে করাইতে চান। উনি চাইতেছেন বিএনপি জামাত এনসিপি সব এক জায়গায় আসে রাজনীতি করে, মানে এটা দেখানোর একটা ইলেকশন হবে, আওয়ামী লীগই সিনে নাই। তারপরে উনি রাষ্ট্রপতি হতে চান। কেন? উনি আজকে যদি একটা মেজরিটি গভর্নমেন্ট আসে ওনার সাথে ভালো, এই বিএনপি জামাত টামাত মিলে, তারপরে এরা ইমপিচমেন্টের প্রসিডিং শুরু করবে, শাহাবুদ্দিন চুপ্পুর এগেনস্টে বর্তমান রাষ্ট্রপতি ওনাকে সরায়, ইউনূস সাহেব রাষ্ট্রপতি হোক কেন, তাহলে ভবিষ্যতে কোনোদিন তার বিরুদ্ধে আর কোনো প্রসিকিউশন সম্ভব হবে না, টু গেট ইমিউনিটি ফ্রম প্রসিকিউশন। কেন উনি তো অনেক উল্টাপাল্টা, এক কথায় বলতে গেলে খুব চলতি ভাষায় 2 নম্বরই কাজ করে রাখছেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, হ্যাঁ গ্রামীণকে এটা পাওয়া দাও এটা পাওয়া দাও। 2 নম্বর হচ্ছে উনি রাষ্ট্রপতি হলে হি উইল বি দ্য সুপ্রিম কমান্ডার অফ আর্ম ফোর্সেস। এটা এক্স্যাক্টলি। ওয়াকার সাহেব বোঝেন কিনা জানি না, যে এখানে যদি নির্বাচন হয় এবং তারপরে রাষ্ট্রপতিকে সরাই দিয়ে উনি রাষ্ট্রপতি হন, উনি ওয়াকার সাহেবকে এই নাইজেরিয়া টাইজেরিয়া কোথাও একটা রাষ্ট্রদূত করে ভাগায় দেবেন, ওই কামরুল টামরুলের মতো যারা প্রো পাকিস্তানি প্রো ইসলামিস্ট আর্মি অফিসার তাদেরকে জেনারেল উনি আর্মি চিফ করবেন, যাতে উনি পুরো পলিসি লেভেলের ইনফ্লুয়েন্সটা ওনার ঠিক থাকবে। কিন্তু প্রেসিডেন্ট উনি দৈনন্দিন ব্যাপারে নাক গলাবেন না, অত ঝামেলার মধ্যে যাবেন না, তাই না? কিন্তু উনি পুরা পলিসিটা কন্ট্রোল করবেন, এবং এটা বোধ হয় ওনার যারা দেশের ইয়াটা পৃষ্ঠপোষক, ওনার হাতে থাকবে। না না, আচ্ছা ওনার দাদা, যারা আমি পৃষ্ঠপোষক, উনি যাদের কারণে এত দূর আসছেন, ওই ডিপ স্টেট অফ আমেরিকা, তারা হয়তো এটাই চায় যে হি উইল মেক ইলেকশন, and election no Army League, so his people are in majority, then he becomes the president, and after becoming president, impeachment, how become president? এই রাষ্ট্রপতিকে ইমপিচ করো, উনি রাষ্ট্রপতি হলেন, ইমিউনিটি ফ্রম প্রসিকিউশন গ্যারান্টিড, কন্ট্রোল ওভার আর্ম ফোর্সেস গ্যারান্টিড, কন্ট্রোল ওভার পলিসি অলসো গ্যারান্টিড। কেন তখন এই বিএনপি বা এই জামাত এরা সরকার করলে এদের তো আন্তর্জাতিক লেভেলে কোনো পরিচিত সেরকম ভাবে মুখ নাই,
শুধু দর্শক শ্রোতা, আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো। আবারও আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দৃষ্টিকোণ একাত্তর। আপনাদের সুস্থতা কামনা করি। চলুন দেশটিকে ভালোবাসি বাসি। আসছে 16ই ডিসেম্বর বিজয় দিবস। আমরা এই দিবসটিকে সবসময়ের মতো উদযাপন করি। রাষ্ট্র, এখন সরকার যাই করুক, আমরা আমাদের দেশটাকে ভালোবাসি। আমরা আমাদের শহীদদের কথা, আমরা আমাদের নির্যাতিত মা বোনদের কথা ভুলে না যাই। আপনাদের সুস্থতা কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।